কেলাস গঠনকারী কণাগুলির সুষম এবং সুশৃঙ্খল পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের বিচ্যুতি ঘটলে তখন আমরা বলি কেলাসের ত্রুটি। আর এই কেলাসের ত্রুটিকে তিনটি ভাগে ভাগ করা হয়: বিন্দু ঘটিত ত্রুটি, রেখা ঘটিত ত্রুটি এবং তল ঘটিত ত্রুটি। আমাদের সিলেবাসে শুধু বিন্দু ঘটিত ত্রুটি বর্তমান, ফলে বিন্দু ঘটিত ত্রুটিকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করি: স্টিওসিমেট্রি, নন স্টিওসিমেট্রি, অশুদ্ধিজনিত ত্রুটি। স্টিওসিমেট্রি ত্রুটি আবার দু রকমের হয়: স্কটকি ত্রুটি, ফ্যানকেল ত্রুটি। নন স্টিওসিমেট্রি ত্রুটি আবার দু ধরনের হয়: ধাতব আধিক্যজনিত, ধাতব ঘাটতিজনিত। আজকের ক্লাসে আমরা কেলাসের বিভিন্ন ধরনের ত্রুটি নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী কণাগুলি সুষম এবং সুশৃঙ্খল পর্যায়ক্রমে পুনর্বিন্যাস ঘটে। আমরা দেখেছি কেলাস গঠনকারী কণাগুলো সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমে পুনর্বিন্যাসে বিন্যস্ত থাকে, কিন্তু বাস্তবে কি তাই থাকে? মনে রাখবে, একমাত্র 0 কেলভিন উষ্ণতায় কেলাস নিখুঁত হয়। 0 কেলভিন ছাড়া যে কোনো উষ্ণতাতেই কেলাসের কিছু না কিছু ত্রুটি থাকে। সাধারণত এই ত্রুটিগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি: বিন্দু ঘটিত ত্রুটি, রেখা ঘটিত ত্রুটি এবং তল ঘটিত ত্রুটি। কেলাস গঠনকারী কণাগুলোকে যদি আমরা বিন্দু হিসাবে প্রকাশ করি, আর এই বিন্দুগুলোর যদি সুষম এবং পর্যায়ক্রমে বিন্যাসের ত্রুটি ঘটে, তখন তাকে আমরা বিন্দু ঘটিত ত্রুটি বলে থাকি। দেখতে পাচ্ছি সব জায়গায় বিন্দুগুলো সুশৃঙ্খল সজ্জা থাকলেও এখানে অতিরিক্ত একটা বিন্দু অন্তঃস্থানিক স্থানে অবস্থান করেছে, ফলে এই জায়গাটাতে কেলাসের ত্রুটি ঘটেছে। এই ত্রুটিগুলোকে বলা হয় বিন্দু ঘটিত ত্রুটি। অন্যদিকে কেলাস গঠনকারী কণাগুলো একই উলম্ব এবং অনুভূমিক রেখা বরাবর অবস্থান করে। কোনো কারণে এই ধরনের কেলাস বিন্দুকারী কণার উলম্ব এবং অনুভূমিক রেখার সজ্জার যদি ব্যতিক্রম ঘটে, তখন তাকে রেখা ঘটিত ত্রুটি বলা হয়। দেখতে পাচ্ছি একই রেখা বরাবর, একই উলম্ব এবং অনুভূমিক রেখা বরাবর থাকলেও এর এই জায়গাটাতে কিন্তু সেই উলম্ব এবং অনুভূমিক রেখার ব্যতিক্রম ঘটেছে। আমরা এই টাইপের ব্যতিক্রমগুলোকে, এই টাইপের ত্রুটিগুলোকে রেখা ঘটিত ত্রুটি বলে থাকি। আমাদের সিলেবাসে বিন্দু ঘটিত ত্রুটি আছে। মনে রাখবে, বিন্দু ঘটিত ত্রুটি 4টা কারণের মধ্যে কোনো একটা কারণে ঘটতে পারে। কেলাস গঠনকারী কণা যদি কেলাস বিন্দু ত্যাগ করে নিরুদ্দিষ্ট হয়, 1 নাম্বার কারণ, এই কারণে বিন্দু ঘটিত ত্রুটি হতে পারে। কেলাস গঠনকারী কণা যদি কেলাস বিন্দু ত্যাগ করে নিরুদ্দিষ্ট হয়, অথবা বহিরাগত কোনো কণা যদি কেলাস বিন্দুতে এসে প্রবেশ করে, বহিরাগত কোনো কণা কেলাসের মধ্যে প্রবেশ করে অন্তঃস্থানিক স্থানে যদি অবস্থান করে, এটা 2 নম্বর কারণ। অথবা কেলাস বিন্দু ত্যাগ করে কেলাস গঠনকারী কণা কেলাস বিন্দু ত্যাগ করে যদি অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, এভাবেও এই ধরনের ত্রুটির সৃষ্টি হতে পারে। অথবা বহিরাগত কোনো কণা যদি কেলাসের মধ্যে প্রবেশ করে কেলাস গঠনকারী কণাকে প্রতিস্থাপিত করে, তাহলে বিন্দু ঘটিত ত্রুটির বহিরাগত কণা কেলাসের মধ্যে প্রবেশ করে কেলাস গঠনকারী কণাকে প্রতিস্থাপিত করবে এবং তার জায়গায় বসে গিয়ে এই ধরনের ত্রুটির সৃষ্টি করবে। ফলে মনে রাখবে যে এই ধরনের ত্রুটিতে মনে রাখবে কেলাস গঠনকারী কণার হয় কেলাস বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হতে পারে, বা কেলাস বিন্দু ত্যাগ করে অন্তঃস্থানীয় স্থানে প্রবেশ করতে পারে, অথবা বহিরাগত কণা কেলাসে প্রবেশ করতে পারে, বা বহিরাগত কণা কেলাস বিন্দুতে প্রবেশ করতে পারে। এই 4 ধরনের মধ্যে কোনো এক ধরনের ত্রুটি ঘটতে পারে। এই ধরনের ত্রুটিগুলোকে আমরা বলে থাকি বিন্দু ঘটিত ত্রুটি। কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী কণাগুলি সুশৃঙ্খল এবং সুষম পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসে বিন্যস্ত থাকার কথা, কিন্তু বাস্তবে তা থাকে না। গঠনকারী কণাগুলোর বিন্যাসের বিচ্যুতি ঘটে, যেটাকে আমরা কেলাসের ত্রুটি বলে থাকি। সুতরাং কেলাসের ত্রুটি বলতে আমরা বুঝব কেলাস গঠনকারী কণার নিখুঁত, সুশৃঙ্খল ও পর্যায়ক্রমিক পুনর্বিন্যাসের বিচ্যুতি। কেলাসটাতে আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় সুশৃঙ্খল বিন্যাস থাকলেও এই জায়গাটা বিন্যাসের বিচ্যুতি ঘটেছে, ফলে এই ত্রুটিকে বলা হয় কেলাসের ত্রুটি। মনে রাখবে, একমাত্র 0 কেলভিন উষ্ণতায় কেলাস নিখুঁত হয়। 0 কেলভিন ছাড়া যে কোনো উষ্ণতাতেই কেলাসের কিছু না কিছু ত্রুটি থাকে। আর কেলাসের এই ত্রুটিগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করি: বিন্দু ঘটিত ত্রুটি, রেখা ঘটিত ত্রুটি,
তল ঘটিত ত্রুটি। আমাদের সিলেবাসে শুধু বিন্দু ঘটিত ত্রুটি আছে বলে আমরা বিন্দু ঘটিত ত্রুটি নিয়ে আলোচনা করব। বিন্দু ঘটিত ত্রুটির সংজ্ঞা তাহলে কাকে বলবো? মনে রাখবে, কেলাস গঠনকারী কণা যদি কেলাস বিন্দু ত্যাগ করে নির্দিষ্ট হয়, কেলাস বিন্দু ত্যাগ করে কেলাস থেকে যদি বেরিয়ে যায়, অথবা কেলাস গঠনকারী কণা কেলাস বিন্দু ত্যাগ করে যদি অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, অথবা বহিরাগত কোনো কণা যদি কেলাস জালকে এসে অবস্থান করে, অথবা বহিরাগত কোনো কণা যদি অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, তাহলে যে ধরনের ত্রুটি সৃষ্টি হয় তাকে বলা হয় বিন্দু ঘটিত ত্রুটি। সুতরাং বিন্দু ঘটিত ত্রুটি বলতে আমরা বুঝব কণা নিজ জালক বিন্দু থেকে যদি নির্দিষ্ট হয়, অথবা অন্তঃস্থানিক স্থানেও দখল করে, অথবা বহিরাগত কোনো কণা যদি জালক বিন্দুতে প্রবেশ করে, অথবা অন্তঃস্থানিক স্থান দখল করে। বিন্দু ঘটিত ত্রুটিকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়: স্টোসিমেট্রিক, নন স্টোসিমেট্রিক ও অশুদ্ধিজনিত ত্রুটি, যেটা পরবর্তীতে আমরা আলোচনা করব। বিন্দু ঘটিত ত্রুটিকে তিনটা ভাগে ভাগ করা হয়: স্টোসিমেট্রিক, নন স্টোসিমেট্রিক এবং অশুদ্ধিজনিত ত্রুটি। বিন্দু ঘটিত ত্রুটি তিন ধরনের হয়। আমরা স্টোসিমেট্রিক ত্রুটি নিয়ে আলোচনা করব। মনে রাখবে, যে ধরনের ত্রুটির ফলে কেলাসের স্টোসিমেট্রি তথা রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন ঘটে না, সে ধরনের ত্রুটিকে বলা হয় স্টোসিমেট্রিক ত্রুটি, যেটা মৌলিক কেলাসের ক্ষেত্রে দুরকম হতে পারে: শূন্যতাজনিত ত্রুটি এবং অন্তঃস্থানিকজনিত ত্রুটি। কেলাস গঠনকারী কণা যদি কেলাস থেকে নির্দিষ্ট হয়, তাহলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় তাকে বলা হয় শূন্যতাজনিত ত্রুটি। শূন্যতাজনিত ত্রুটিতে যেহেতু কেলাস গঠনকারী কণা কেলাস থেকে নির্দিষ্ট হয়, ফলে কেলাসের ঘনত্ব হ্রাস পায়। ফলে কেলাস গঠনকারী কণা কেলাস থেকে নির্দিষ্ট হলে শূন্যতাজনিত ত্রুটি সৃষ্টি হয় এবং গঠনকারী কণা কেলাস থেকে নির্দিষ্ট হয়, ঘনত্ব হ্রাস পায়। আরেক ধরনের ত্রুটি আছে যাকে অন্তঃস্থানিক ত্রুটি বলা হয়, নন স্টোসিমেট্রিক অন্তঃস্থানিক ত্রুটি। কেলাস গঠনকারী কণা বহিরাগত কণা যদি কেলাসে প্রবেশ করে এবং কেলাসের অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, মনে রাখবে কেলাস বিন্দুগুলো যে আছে তাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলোকে বলা হয় অন্তঃস্থানিক স্থান। বহিরাগত কোনো কণা কেলাসের মধ্যে প্রবেশ করে এরকম অন্তঃস্থানিক স্থানে অবস্থান করার ফলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় তাকে বলা হয় অন্তঃস্থানিক জনিত ত্রুটি। অন্তঃস্থানিক জনিত ত্রুটিতে যেহেতু বহিরাগত কণা কেলাসে প্রবেশ করে, ফলে কেলাসের ঘনত্ব বৃদ্ধি পায়। যে ধরনের বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাসের স্টোসিমেট্রি তথা রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন হয় না, তাকে বলা হয় স্টোসিমেট্রিক ত্রুটি। এই ধরনের ত্রুটিতে রাসায়নিক সংখ্যানুপাতের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ত্রুটির আগে এবং ত্রুটির পরে কেলাসের সংকেতের কোনো পরিবর্তন হয় না। উষ্ণতার উপর সাধারণত এই ধরনের ত্রুটি নির্ভরশীল হয়, সে কারণে এই ত্রুটিকে অনেক সময় সহজাত বা তাপীয় ত্রুটিও বলা হয়। অআয়নীয় কেলাসের ক্ষেত্রে এই স্টোসিমেট্রিক ত্রুটিকে আমরা দুটো ভাগে ভাগ করি: শূন্যতাজনিত ত্রুটি এবং অন্তঃস্থানিক ত্রুটি। শূন্যতাজনিত ত্রুটি বলতে আমরা বুঝব কিছু জালক বিন্দু কণা দ্বারা যদি অনধিকৃত থাকে। আমরা দেখতে পাচ্ছি জালক বিন্দুগুলোতে গঠনকারী কণা বর্তমান নেই, ফাঁকা পড়ে আছে, তখন এই ত্রুটিকে আমরা বলবো শূন্যতাজনিত ত্রুটি। যেহেতু কেলাস গঠনকারী কণা কেলাস থেকে নির্দিষ্ট হয়, ফলে এক্ষেত্রে ঘনত্ব হ্রাস পায়। অন্যদিকে আরেক ধরনের ত্রুটি আছে অআয়নীয় কেলাসের ক্ষেত্রে স্টোসিমেট্রিক ত্রুটি, যেটাকে বলা হয় অন্তঃস্থানিক জনিত ত্রুটি। এই ত্রুটিতে অন্তঃস্থানিক স্থান কিছু সংখ্যক কণা দ্বারা অধিকৃত থাকে, কণাগুলো নিজ নিজ জায়গায় ঠিক থাকবে, এছাড়া অন্তঃস্থানিক স্থানে কিছু কণা অধিকার করবে, তখন এই ত্রুটিকে বলা হবে অন্তঃস্থানিক জনিত ত্রুটি। যেহেতু বহিরাগত কণায় অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, ফলে কেলাসের ভর বৃদ্ধি পাওয়ায় ঘনত্ব বৃদ্ধি পায়। আয়নীয় কেলাসের ক্ষেত্রে স্টোসিমেট্রিক ত্রুটি দু ধরনের হয়: ফ্র্যাঙ্কেল ত্রুটি এবং স্কটকি ত্রুটি। আমরা স্কটকি ত্রুটি নিয়ে কথা বলবো। মনে রাখবে, কোনো আয়নীয় কেলাস থেকে সমান সংখ্যক কেটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় তাকে বলা হয় স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটি প্রদর্শন দেখতে পাচ্ছি একটা আয়নীয় কেলাস যেখানে কেটায়ন এবং অ্যানায়নগুলো সুশৃঙ্খলভাবে সজ্জিত আছে। এই ধরনের আয়নীয় কেলাস থেকে যদি সমান সংখ্যক কেটায়ন এবং অ্যানায়ন নির্দিষ্ট হয়, তাহলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় তাকে বলা হয়
স্কটকি ত্রুটি। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হলো, দুটো ক্যাটায়ন এবং দুটো অ্যানায়ন, সমান সংখ্যক ক্যাটায়ন অ্যানায়ন নিরুদ্দিষ্ট হবে, তখন এই ত্রুটিকে বলা হবে স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটি প্রদর্শনকারী আয়নের কোঅর্ডিনেশন নম্বর উচ্চ হয়, আর স্কটকি ত্রুটি প্রদর্শনকারী ক্যাটায়ন ও অ্যানায়নের সাইজ সমান বা প্রায় সমান হয়। যেহেতু সমান সংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়, ফলে কেলাস সামগ্রিকভাবে তড়িৎ প্রশম হয় এবং কেলাসের স্টিওসিমেট্রিও বজায় থাকে। কেলাস গঠনকারী কণা যেহেতু কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয়, ফলে কেলাসের আয়তন একই থাকে কিন্তু ভর কমে যাওয়ায় ঘনত্ব হ্রাস পায়। স্কটকি ত্রুটি প্রদর্শনকারী যৌগের উদাহরণ ক্ষার ধাতুর হ্যালাইডগুলো এই ধরনের ত্রুটি প্রদর্শন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি। আয়নীয় কেলাসের ক্ষেত্রে স্টিওসিমেট্রিক ত্রুটি দুরকম হয়, স্কটকি ত্রুটি ও ফ্রেনকেল ত্রুটি। কোনো আয়নীয় কেলাস থেকে সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় তাকে বলা হয় স্কটকি ত্রুটি। একটা আয়নীয় কেলাস যেখান থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন সমান সংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হওয়ার ফলে স্কটকি ত্রুটির সৃষ্টি হয়। এ ধরনের ত্রুটিকে শূন্যতাজনিত ত্রুটিও বলা হয়। যেহেতু সমান সংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়, ফলে এ ধরনের ত্রুটিতে স্টিওসিমেট্রি বজায় থাকে এবং কেলাসের তড়িৎ প্রশমতাও বজায় থাকে। আর স্কটকি ত্রুটি প্রদর্শনকারী আয়নের কোঅর্ডিনেশন নম্বর বেশি হয়। ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার বা ব্যাসার্ধ প্রায় সমান হয়। যেহেতু গঠনকারী কণা কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয়, ফলে ঘনত্ব হ্রাস পায়। সাধারণত ক্ষার ধাতুর হ্যালাইডগুলো এই ধরনের স্কটকি ত্রুটি প্রদর্শন করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। আর এক ধরনের স্টিওসিমেট্রিক ত্রুটি আছে যাকে ফ্রেনকেল ত্রুটি বলা হয়, যেখানে কেলাস গঠনকারী কণা তার কেলাস বিন্দু ত্যাগ করে যদি অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, কেলাস থেকে বেরিয়ে যাবে না। ফলে কোনো আয়নীয় কেলাসের কেলাস গঠনকারী কণা তার কেলাস বিন্দু ত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করার ফলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় তাকে বলা হয় ফ্রেনকেল ত্রুটি। দেখতে পাচ্ছি কেলাস গঠনকারী কণা কেলাস বিন্দু ত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। এই ত্রুটিতে একটা শূন্য স্থানের সৃষ্টি হয়, আবার একটা অন্তঃস্থানিক স্থানের কেলাস গঠনকারী কণা অবস্থান করে, ফলে দু ধরনের ত্রুটির সৃষ্টি হয়, শূন্যতাজনিত ত্রুটি আবার অন্তঃস্থানের ত্রুটি। ফ্রেনকেল ত্রুটি তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের কোঅর্ডিনেশন নম্বর তুলনামূলক কম হয় আর ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের ব্যাসার্ধ অনেক বড় হয়। ফ্রেনকেল ত্রুটিতে যেহেতু কেলাস গঠনকারী কণা কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় না, ফলে এক্ষেত্রে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। আর যেহেতু কেলাস গঠনকারী কণা নিরুদ্দিষ্ট হয় না, ফলে স্টিওসিমেট্রি তথা রাসায়নিক সংখ্যানুপাতেরও পরিবর্তন হয় না। সামগ্রিকভাবে কেলাসটা তড়িৎ প্রশম হয়। আমরা দেখতে পাই সাধারণত সিলভার ধাতুর হ্যালাইড যেমন AgCl, AgBr, জিঙ্ক সালফাইড এই ফ্রেনকেল ত্রুটি কেলাস গঠনকারী কণা যদি কেলাস বিন্দু ত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, তাহলে যে ধরনের স্টিওসিমেট্রিক ত্রুটি সৃষ্টি হয় তাকে বলা হয় ফ্রেনকেল ত্রুটি। অর্থাৎ ফ্রেনকেল ত্রুটি বলতে আমরা বুঝব কেলাস গঠনকারী কণা কেলাস বিন্দু ত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। আমরা ছবিটাতে দেখতে পাচ্ছি কেলাস গঠনকারী কণা কেলাস বিন্দু ত্যাগ করে অন্তঃস্থানিক স্থানে অবস্থান করেছে। সাধারণত পজিটিভ আয়নের স্থানচ্যুতি ঘটে। এখানে একই সঙ্গে দু ধরনের ত্রুটি দেখতে পাই, শূন্যতাজনিত ত্রুটি এবং অন্তঃস্থানিক ত্রুটি। আর এক্ষেত্রে যেহেতু কেলাস গঠনকারী কণা কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় না, ফলে পজিটিভ এবং নেগেটিভ আয়নের অনুপাত একই থাকায় তড়িৎ প্রশমতা বজায় থাকে, সেই সঙ্গে স্টিওসিমেট্রিও বজায় থাকে। ফ্রেনকেল ত্রুটি প্রদর্শনকারী আয়নগুলোর সাধারণত কোঅর্ডিনেশন নম্বর কম হয়, আর এক্ষেত্রে অ্যানায়নের ব্যাসার্ধ ক্যাটায়ন অপেক্ষা যথেষ্ট বেশি হয়। সাধারণত সিলভার ধাতুর হ্যালাইড যেমন AgCl, Agi, জিঙ্ক সালফাইড এ ধরনের ত্রুটি প্রদর্শন করে। একটা যৌগ আছে AgBr যেটা ফ্রেনকেল ত্রুটি এবং স্কটকি ত্রুটি দুটোই প্রদর্শন করে। এ প্রসঙ্গে মনে রাখবে ক্ষার ধাতুর হ্যালাইডগুলো কিন্তু ফ্রেনকেল ত্রুটি প্রদর্শন করতে পারে না, কারণ ক্ষার ধাতুর হ্যালাইডগুলো আকারে বড় হওয়ায় অন্তঃস্থানিক স্থানে তারা অবস্থান করতে পারে না। যে ধরনের বিন্দু ঘটিত ত্রুটির ফলে কেলাসের স্টিওসিমেট্রি তথা রাসায়নিক সংখ্যানুপাতের পরিবর্তন ঘটে তাকে বলা হয় নন স্টিওসিমেট্রিক ত্রুটি।
আর এই নন স্টোচিওমেট্রিক ত্রুটি দুটো কারণে ঘটতে পারে, ধাতব আধিক্যজনিত কারণ এবং ধাতব ঘাটতিজনিত কারণ। আমরা ধাতব আধিক্যজনিত কারণ নিয়ে কথা বলবো। ধাতব আধিক্যজনিত কারণ আবার দুটো কারণে হতে পারে। কেলাস গঠনকারী কোনো কণা মূলত নেগেটিভ কণা, নেগেটিভ আয়ন তার কেলাস বিন্দু ত্যাগ করে যদি নিরুদ্দিষ্ট হয় তাহলে সেখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হয়। তখন এই ধরনের ত্রুটিকে আমরা বলবো এনায়ন শূন্যতার জন্য ধাতব আধিক্যজনিত কারণ। আমরা যদি কেলাসটার দিকে তাকাই, একটা এনায়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হলো, ফলে এখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হলো। আর সামগ্রিকভাবে কেলাসের পজিটিভ এবং নেগেটিভ আয়নের অনুপাত আর আগের মতো থাকলো না, ফলে নন স্টোচিওমেট্রিক ত্রুটির সৃষ্টি হলো। সেই সঙ্গে এর তড়িৎ প্রশমতাও নষ্ট হলো, ফলে সামগ্রিকভাবে কেলাস কিন্তু তড়িৎ প্রশম হবে। যে এনায়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হলো সেই এনায়ন দ্বারা বর্জিত ইলেকট্রন সেই শূন্যস্থান পূরণ করে কেলাসটাকে তড়িৎ প্রশম করে। আর এই ধরনের ইলেকট্রনের স্থানান্তরণের ফলে ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে, যে বর্ণের আলো শোষণ করে তার পরিপূরক বর্ণ কেলাসটা ধারণ করে, ফলে এই ধরনের কেলাস রঙিন হয়। আর রং সৃষ্টির জন্য দায়ী এই বিন্দুটা, সেজন্য বিন্দুটাকে বলা হয় এফ কেন্দ্র, বর্ণবিন্দু বলা হয়। মনে রাখবে, এই ধরনের ইলেকট্রন এখানে ট্রান্সমিশনের ফলে সে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে চলে যায়, আর যে বর্ণের আলো শোষণ করে তার পরিপূরক বর্ণ কেলাসটা ধারণ করে। কিছু কিছু ধাতব আয়নীয় কেলাসকে উত্তপ্ত করলে কেলাস থেকে নেগেটিভ আয়ন নিরুদ্দিষ্ট হয়, ফলে পজিটিভ আয়নের আধিক্য ঘটায় নন স্টোচিওমেট্রিক ত্রুটির সৃষ্টি হয়। যেহেতু এনায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে এ ধরনের ত্রুটি সৃষ্টি হয়, সেজন্য এই ত্রুটিকে বলা হয় নেগেটিভ এনায়ন শূন্যতাজনিত ধাতব আধিক্যের ত্রুটি। আমরা এই কেলাসটাতে দেখতে পাচ্ছি এখান থেকে একটা নেগেটিভ আয়ন নিরুদ্দিষ্ট হয়ে গেছে এবং নেগেটিভ আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রন এই জায়গাটা দখল করেছে। এই জায়গার ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে, ফলে পরিপূরক বর্ণ ধারণ করে। আমরা এই ত্রুটিকে বলবো নন স্টোচিওমেট্রিক ত্রুটি। আর এই ত্রুটি সংক্রান্ত এই বিষয়গুলো মনে রাখতে হবে। যেমন নেগেটিভ আয়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয়, ইলেকট্রন দ্বারা এই শূন্যস্থান পূরণ হয়, ফলে এফ কেন্দ্রের সৃষ্টি হয়। সামগ্রিকভাবে কেলাস তড়িৎ প্রশম হয়। যেহেতু পজিটিভ আয়নের সংখ্যা এবং নেগেটিভ আয়নের সংখ্যার অনুপাতের তারতম্য ঘটে, ফলে নন স্টোচিওমেট্রিক ত্রুটির সৃষ্টি হয়। ক্ষার ধাতুর হ্যালাইডগুলোর ক্ষেত্রে এই ধরনের ত্রুটি দেখা যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদির ক্ষেত্রে এই ত্রুটি লক্ষ্য করা যায়। সোডিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে, কারণ সোডিয়াম ক্লোরাইড নন স্টোচিওমেট্রিক কেলাস তৈরি করে। সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে যদি সোডিয়াম ক্লোরাইড কেলাসকে উত্তপ্ত করা হয় তাহলে নন স্টোচিওমেট্রিক ত্রুটির সৃষ্টি হয়। আমরা সোডিয়াম ক্লোরাইডের কেলাসটা দেখতে পাচ্ছি, যেখানে বড় কণাগুলো হলো ক্লোরিন এবং ছোট কণাগুলো হলো সোডিয়াম। এই ধরনের সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে যদি NaClকে উত্তপ্ত করা হয় তাহলে কেলাস বিন্দু ত্যাগ করে ক্লোরাইড আয়ন কেলাসের পৃষ্ঠতলে এসে জমা হয়। আর কেলাসের পৃষ্ঠতলে থাকা সোডিয়াম ইলেকট্রন বর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয়, ফলে কেলাস বিন্দু ত্যাগ করে আসা Cl- এবং সোডিয়াম বাষ্প থেকে তৈরি Na+ দেখতে পাচ্ছি কেলাস বিন্দু ত্যাগ করে Cl- কেলাসের পৃষ্ঠতলে চলে আসছে এবং এখানে থাকা সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয় NaCl তৈরি করবে এবং সোডিয়াম ইলেকট্রন বর্জন করবে। সোডিয়াম দ্বারা বর্জিত ইলেকট্রন Cl- আয়নের স্থান অধিকার করবে, আর এই ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করবে, ফলে যে বর্ণের আলো শোষণ করবে সোডিয়াম ক্লোরাইড তার পরিপূরক বর্ণ হলুদ বর্ণ ধারণ করবে। সুতরাং সোডিয়াম ক্লোরাইড কেলাসকে যদি সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় তাহলে Cl- আয়ন কেলাস বিন্দু ত্যাগ করে কেলাসের পৃষ্ঠতলে ব্যাপিত হবে। কেলাসের পৃষ্ঠতলে থাকা সোডিয়াম ইলেকট্রন বর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হবে। সোডিয়াম আয়নের সাথে Cl- আয়ন যুক্ত হয় নন স্টোচিওমেট্রিক NaCl কেলাস তৈরি করবে এবং সোডিয়াম দ্বারা বর্জিত ইলেকট্রন সেই বিন্দু ক্লোরাইড আয়নের সেই বিন্দু দখল করবে এবং এক্ষেত্রে ইলেকট্রনের শক্তির শোষণ ঘটায়
সে দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করবে এবং কেলাসটা হলুদ বর্ণ ধারণ করবে। সোডিয়াম বাষ্পে NaCl উত্তপ্ত করলে NaCl হলুদ বর্ণ ধারণ করে। আমরা একটা NaCl এর কেলাস দেখতে পাচ্ছি। সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে এই ধরনের NaCl কেলাসকে উত্তপ্ত করলে কেলাস বিন্দু ত্যাগ করে Cl- কেলাসের পৃষ্ঠতলে ব্যাপিত হয় এবং কেলাসের পৃষ্ঠতলে থাকা সোডিয়াম ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হয়, যেটা Cl- আয়নের সঙ্গে যুক্ত হয় নন স্টিরিওসিমেট্রিক NaCl তৈরি করে। আর সোডিয়াম দ্বারা বর্জিত ইলেকট্রন এনায়ন শূন্যতা পূরণ করে। এই ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে, যে বর্ণের আলো শোষণ করে কেলাসটা তার পরিপূরক বর্ণ হলুদ বর্ণ ধারণ করে। এই বিন্দুর জন্য বর্ণের সৃষ্টি হয় বলে এই বিন্দুটাকে বলা হয় F কেন্দ্র। সুতরাং NaCl বাষ্পে যদি উত্তপ্ত করা হয় তাহলে হলুদ বর্ণ ধারণ করার এই কারণগুলো আমরা মনে রাখব। যেমন Cl- ব্যাপিত হয়ে কেলাস পৃষ্ঠে আসে, নেগেটিভ শূন্যতা সৃষ্টি হয়, সোডিয়াম দ্বারা বর্জিত ইলেকট্রন শূন্যস্থান পূরণ করে, আর কেলাস পৃষ্ঠে সোডিয়াম প্লাস ও Cl- আয়ন যুক্ত হয় নন স্টিরিওসিমেট্রিক কেলাস গঠন করে। ইলেকট্রনের স্থানান্তরে বর্ণময় আলোর সৃষ্টি হয় এবং NaCl হলুদ বর্ণ ধারণ করে। আর এই বিন্দুটাকে বলা হয় F কেন্দ্র। F কেন্দ্রের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। ইলেকট্রন দ্বারা অধিকৃত এনায়ন শূন্যতাকে বলা হয় F কেন্দ্র। F কেন্দ্রের ইলেকট্রন দৃশ্যমান আলো শোষণ করে উচ্চ শক্তি স্তরে উন্নীত হয়, বর্ণময়ের আলোর বিকিরণ করে। এই ধরনের F কেন্দ্র সৃষ্টির জন্যই NaCl হলুদ বর্ণ ধারণ করে, লিথিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড বেগুনি বর্ণ ধারণ করে। কিছু কিছু আয়নীয় কেলাস আছে যাদেরকে উত্তপ্ত করলে নেগেটিভ আয়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় এবং ধাতব আয়নের আধিক্য ঘটে। অতিরিক্ত ধাতব আয়ন কেলাস সৃষ্টিকারী যে কণাগুলো আছে তাদের অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, ফলে ধাতব আয়নের আধিক্যজনিত ত্রুটি সৃষ্টি হয়। যেহেতু ধাতব আয়নের আধিক্যজনিত ত্রুটি সৃষ্টি হয়, সে কারণে এই ধরনের ত্রুটিকে বলা হয় ধাতব আধিক্যজনিত নন স্টিরিওসিমেট্রিক ত্রুটি। এ ধরনের আয়নীয় কেলাসকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নেগেটিভ আয়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় এবং অতিরিক্ত ধাতব আয়ন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। এর ফলে ধাতব আয়ন এবং নেগেটিভ আয়নের অনুপাতেরও বিঘ্ন ঘটে, ফলে স্টিরিওসিমেট্রি বজায় থাকে না। সেই সঙ্গে কেলাসে পজিটিভ এবং নেগেটিভ আয়নের তারতম্য ঘটায় কেলাস সামগ্রিকভাবে তড়িৎ প্রশম হয় না। এই তড়িৎ প্রশমনের জন্য নেগেটিভ আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, ফলে সামগ্রিকভাবে কেলাস তড়িৎ প্রশম হয়। এ ধরনের অন্তঃস্থানিক স্থানে ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে, যে বর্ণের আলো শোষণ করে কেলাসটা তার পরিপূরক বর্ণ ধারণ করে। ফলে এ ধরনের নন স্টিরিওসিমেট্রিক ত্রুটির ফলে কেলাস রঙিন হয়। যেমন জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে নন স্টিরিওসিমেট্রিক জিঙ্ক অক্সাইড উত্তপ্ত হওয়ার ফলে জিঙ্ক অক্সাইড হলুদ বর্ণ ধারণ করে। কিছু কিছু আয়নীয় কেলাসকে উত্তপ্ত করলে কেলাস থেকে এনায়ন নিরুদ্দিষ্ট হয় এবং অতিরিক্ত ধাতব আয়ন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে এবং কেলাসটা তড়িৎ প্রশমনের জন্য এনায়ন দ্বারা বর্জিত ইলেকট্রন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে, যে বর্ণের আলো শোষণ করে কেলাসটা তার পরিপূরক বর্ণ ধারণ করে এবং কেলাসে ত্রুটি সৃষ্টি হয়। এ ধরনের ত্রুটিকে আমরা বলি ধাতব আয়ন আধিক্যজনিত নন স্টিরিওসিমেট্রিক ত্রুটি। এই ধাতব আয়ন আধিক্যজনিত নন স্টিরিওসিমেট্রিক ত্রুটি সংক্রান্ত এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। নেগেটিভ আয়ন ইলেকট্রন বর্জন করে নিরুদ্দিষ্ট হয়, অতিরিক্ত পজিটিভ আয়ন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, পজিটিভ আয়নের আধিক্য ঘটে, আর নেগেটিভ আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, কেলাস তড়িৎ প্রশম হয় এবং নন স্টিরিওসিমেট্রিক ত্রুটি সৃষ্টি হয়। অন্তঃস্থানিক স্থানে থাকা ইলেকট্রন দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে, বর্ণময় আলোর বিকিরণ করে, ফলে কেলাস রঙিন হয়। এ ধরনের ত্রুটি দেখায় এরকম যৌগের উদাহরণ হলো জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড কেলাসকে উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড কেলাস হলুদ বর্ণ ধারণ করে, কারণ
জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে নন স্টেরিওসিমেট্রিক জিঙ্ক অক্সাইড কেলাসের সৃষ্টি হয়। এই ধরনের কেলাসকে যখন উত্তপ্ত করা হয় তখন কিছু সংখ্যক O-2 আয়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় এবং কেলাসের মধ্যে Zn+2 আয়নের আধিক্য ঘটে। অতিরিক্ত Zn+2 আয়নগুলি জিঙ্ক অক্সাইড কেলাসের অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, ফলে Zn+ আয়নের আধিক্য ঘটায় স্টেরিওসিমেট্রি বজায় থাকে না। সেই সঙ্গে Zn+2 O-2 আয়নের অনুপাতের তারতম্য ঘটায় এখানে তড়িৎ প্রশমতাও বজায় থাকে না। অতিরিক্ত Zn+2 আয়নগুলো অন্তঃস্থানীয় স্থানে অবস্থান করায় তড়িৎ প্রশমতার জন্য যে অক্সিজেন নির্গত হয় সেই O-2 আয়ন ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রনগুলো অন্তঃস্থানীয় স্থানে অবস্থান করে এবং সামগ্রিকভাবে কেলাসটাকে তড়িৎ প্রশমিত করে। অন্তঃস্থানিক স্থানে থাকা ইলেকট্রনগুলো দৃশ্যমান অঞ্চল থেকে শক্তি শোষণ করে, আর যে বর্ণের আলো শোষণ করে তার পরিপূরক বর্ণ হলুদ বর্ণ ধারণ করে। ফলে মনে রাখবে, ZnOকে যদি উত্তপ্ত করা হয় তাহলে নন স্টেরিওসিমেট্রিক জিঙ্ক অক্সাইড কেলাস উৎপন্ন হয়। অক্সিজেন দ্বারা বর্জিত ইলেকট্রন অন্তঃস্থানীয় স্থানে অবস্থান করে, অতিরিক্ত Zn+2 অন্তঃস্থানীয় স্থানে অবস্থান করে সামগ্রিকভাবে তড়িৎ প্রশম হয় এবং অন্তঃস্থানীয় স্থানে থাকা ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে এবং বর্ণময় আলোর সৃষ্টি করে বলে জিঙ্ক অক্সাইড হলুদ বর্ণ ধারণ করে। জিঙ্ক অক্সাইড কেলাসকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে। জিঙ্ক অক্সাইড কেলাসকে যখন উত্তপ্ত করা হয় তখন কেলাস থেকে কিছু সংখ্যক O-2 আয়ন নিরুদ্দিষ্ট হয়। অতিরিক্ত সংখ্যক Zn+ আয়ন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, ফলে নন স্টেরিওসিমেট্রিক ত্রুটি সৃষ্টি হয়। এ ধরনের ত্রুটিকে ধাতব আধিক্যজনিত নন স্টেরিওসিমেট্রিক ত্রুটি বলা হয়। এবং জিঙ্ক অক্সাইড উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে, তার জন্য এই কারণগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। যেমন জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত হলে কিছু সংখ্যক O-2 আয়ন কেলাস থেকে নিরুদ্দিষ্ট হয় এবং প্রদত্ত এই বিক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন নিরুদ্দিষ্ট হচ্ছে। অতিরিক্ত Zn+2 আয়নগুলো অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে। অক্সিজেন দ্বারা বর্জিত ইলেকট্রন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করা সামগ্রিকভাবে কেলাস তড়িৎ প্রশম হয়। নেগেটিভ আয়ন দ্বারা বর্জিত ইলেকট্রন অন্তঃস্থানিক স্থানে অবস্থান করে, কেলাস সামগ্রিকভাবে তড়িৎ প্রশম হয়। আর ইলেকট্রনের এই ধরনের স্থানান্তরণের ফলে নির্দিষ্ট বর্ণের আলো শোষণ করায় পরিপূরক বর্ণ কেলাস হলুদ বর্ণ ধারণ করে। কিছু ধাতব আয়নীয় যৌগ আছে যাদেরকে উত্তপ্ত করলে ধাতব কেলাস থেকে ধাতুর আয়ন নিরুদ্দিষ্ট হয়, ফলে নন স্টেরিওসিমেট্রিক ত্রুটি সৃষ্টি হয়। আমরা ওরকম একটা ধাতব কেলাস দেখতে পাচ্ছি যেখানে ধাতু আয়ন এবং অক্সিজেন আয়নগুলো পর্যায়ক্রমে সুশৃঙ্খলে সাজানো আছে। এ ধরনের ধাতব কেলাসকে যদি উত্তপ্ত করা হয় তাহলে ধাতব আয়নগুলো কেলাস বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয় এবং শূন্য স্থানে সৃষ্টি হয়। যেহেতু ধাতব আয়নের ঘাটতির ফলে এই ধরনের নন স্টেরিওসিমেট্রিক ত্রুটি সৃষ্টি হয়, সেজন্য এই ত্রুটিকে বলা হয় ধাতব আয়ন ঘাটতিজনিত ত্রুটি। এই ত্রুটিতে পজিটিভ আয়নের সংখ্যা কমে যাওয়ায় পজিটিভ এবং নেগেটিভ আয়নের অনুপাতের বিঘ্ন ঘটে, ফলে কেলাস নন স্টেরিওসিমেট্রিকে পরিণত হয়। সেই সঙ্গে যেহেতু এখানে পজিটিভ আয়নের ঘাটতি ঘটেছে, ফলে সামগ্রিকভাবে কেলাসটা তড়িৎ প্রশম হয় না। আর এই কেলাস তড়িৎ প্রশমনের স্বার্থে কেলাস সামগ্রিকভাবে সমগ্র কেলাসে কিন্তু তড়িৎ প্রশম হয়। ফলে তড়িৎ প্রশম বজায় রাখার জন্য যে বিন্দুগুলো ফাঁকা আছে, এই বিন্দুগুলোর একটা বিন্দুর ধাতু কিন্তু তার অতিরিক্ত ইলেকট্রন বর্জন করে উচ্চ জারণ স্তরে স্থানান্তরিত হয়। আমরা দেখতে পাচ্ছি এই ধাতব আয়ন সবগুলো ধাতব আয়ন +1 জারণ স্তরে থাকলেও এই ধাতব আয়নটা +2 জারণ স্তরে আছে এবং এই ধরনের +2 জারণ স্তরে থাকার ফলে সামগ্রিকভাবে গোটা কেলাসটা তড়িৎ প্রশম হয়। ফলে মনে রাখবে, কিছু ধাতব অক্সাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কেলাস থেকে ধাতব আয়ন নিরুদ্দিষ্ট হয়, ফলে নন স্টেরিওসিমেট্রিক ধাতব কেলাসের সৃষ্টি হয়। এই ত্রুটিকে বলা হয় ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এই ধরনের উদাহরণ হিসাবে যদি আমরা দেখি, ফেরাস অক্সাইডকে যদি উত্তপ্ত করা হয় দেখতে পাচ্ছি
ফেরাস অক্সাইড কেলাসকে যদি উত্তপ্ত করা হয় তাহলে তিনটি Fe+2 আয়ন নির্দিষ্ট হয়, যার পরিবর্তে দুটি Fe+ থেকে Fe+3-তে পরিণত হয়। দুটি Fe+2 আয়ন Fe+3-তে রূপান্তরিত হয়, তিনটি Fe+2 আয়নের আধানকে প্রশমিত করে, ফলে ফেরাস অক্সাইড নন স্টোচিওমেট্রিক কেলাসে পরিণত হয়। সুতরাং মনে রাখবে, কিছু ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে ধাতব আয়ন কেলাস থেকে নির্দিষ্ট হওয়ার ফলে নন স্টোচিওমেট্রিক ধাতব কেলাস পাওয়া যায়। ফেরাস অক্সাইডের মতন কিছু আয়নীয় কেলাসকে উত্তপ্ত করলে কেলাস জালক থেকে কিছু সংখ্যক ধাতব আয়ন নির্দিষ্ট হয়, ফলে ধাতব আয়নের ঘাটতিজনিত নন স্টোচিওমেট্রিক ত্রুটি সৃষ্টি হয় এবং কেলাস সামগ্রিকভাবে তড়িৎ প্রশমনের জন্য যে জায়গায় শূন্যস্থানের সৃষ্টি হয় তার পাশের ধাতব আয়ন অতিরিক্ত ইলেকট্রন বর্জন করে উচ্চতর জারণ স্তরে উন্নীত হয়, ফলে সামগ্রিকভাবে কেলাস তড়িৎ প্রশম হয়। এ ধরনের ধাতব আয়নের ঘাটতিজনিত নন স্টোচিওমেট্রিক ত্রুটির এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। যেমন পজিটিভ আয়ন কেলাস থেকে নির্দিষ্ট হয়, কেটায়ন শূন্যতার সৃষ্টি হয়, নিকটবর্তী ধাতব আয়ন উচ্চতর জারণ স্তরে উন্নীত হয়, ফলে ধাতব ঘাটতিজনিত ত্রুটি সৃষ্টি হলো। পজিটিভ আয়নের সংখ্যা হ্রাস পায় কিন্তু কেলাস সামগ্রিকভাবে তড়িৎ প্রশম হয়। আর এ ধরনের ত্রুটি দেখা যায় এরকম যৌগের উদাহরণ হলো ফেরাস অক্সাইড, জিঙ্ক সালফাইড ইত্যাদি। কিছু কিছু ধাতুর আয়নীয় কেলাসে বাইরের থেকে সামান্য পরিমাণ অশুদ্ধি যুক্ত করলে সে সমস্ত কেলাসে অশুদ্ধি সৃষ্টি হয় এবং এই অশুদ্ধিযুক্ত কেলাসগুলোর যে ত্রুটি তাকে আমরা বলি অশুদ্ধিজনিত ত্রুটি। যেমন সোডিয়াম ক্লোরাইড কেলাসে আমরা অল্প পরিমাণে যদি স্ট্রনশিয়াম ক্লোরাইড যুক্ত করি তাহলে সেক্ষেত্রে অশুদ্ধিযুক্ত সোডিয়াম ক্লোরাইড কেলাস পাওয়া যায়। এক্ষেত্রে প্রতিটি স্ট্রনশিয়াম আয়ন দুটি করে সোডিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে, যার একটি স্থানে স্ট্রনশিয়াম অবস্থান করে আর অন্য জায়গাটা ফাঁকা থাকে। দেখতে পাচ্ছি একটা স্ট্রনশিয়াম আয়ন দুটো সোডিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে এবং দুটো শূন্য স্থানে সৃষ্টি হয়, যার একটাতে স্ট্রনশিয়াম আয়ন অবস্থান করে এবং অন্য জায়গাটা ফাঁকা থাকে, ফলে অশুদ্ধিজনিত ত্রুটি সৃষ্টি হয়। মনে রাখবে, সোডিয়াম ক্লোরাইড কেলাস অল্প পরিমাণে স্ট্রনশিয়াম ক্লোরাইড যদি যুক্ত করা হয় তাহলে প্রতিটি স্ট্রনশিয়াম+2 আয়ন দুটি সোডিয়াম আয়নকে প্রশমিত করে। দুটি সোডিয়াম আয়নকে প্রশমিত করার ফলে দুটি শূন্যস্থানে সৃষ্টি হয়, যার একটাতে স্ট্রনশিয়াম আয়ন অবস্থান করে আর একটা জায়গা ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গাটাতে সোডিয়াম প্লাস আয়ন অবস্থান করেছিল। যেহেতু সোডিয়াম আয়ন বেরিয়ে গেছে, ক্যাটায়ন বেরিয়ে গেছে, সে কারণে এই ধরনের শূন্যতাকে অনেক সময় ক্যাটায়নজনিত শূন্যতাও বলা হয়। এবং সেই সঙ্গে এই কথাটাও মনে রাখবে যে প্রতিটি স্ট্রনশিয়াম+2 আয়ন দুটি করে সোডিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে, যার একটাতে স্ট্রনশিয়াম প্লাস অবস্থান করে আর একটাতে ফাঁকা থাকে। সেই সঙ্গে এই কথাটাও মনে রাখবে যে যতটা পরিমাণ স্ট্রনশিয়াম ক্লোরাইড দিয়ে ডোপিং করা হয় ঠিক ততটা পরিমাণে শূন্যস্থানের সৃষ্টি হয়। এই ধরনের অশুদ্ধিজনিত কেলাস তৈরি করার পদ্ধতিটাকে আমরা বলি ডোপিং। এবং যে জায়গাটাতে শূন্যস্থানের সৃষ্টি হয় সেটা একটা ক্যাটায়ন অবস্থান করায়, এই ধরনের শূন্যতাটাকে ক্যাটায়নিক ভ্যাকেন্সিও বলা হয়। আমরা যদি আর একটা উদাহরণের কথা ভাবি, সিলভার ক্লোরাইড, এই AgCl ক্যালাসে যদি আমরা ক্যাডমিয়াম ক্লোরাইড দিয়ে ডোপিং করি তাহলে প্রতিটি ক্যাডমিয়াম দুটি করে Ag আয়নকে প্রতিস্থাপিত করে, যার একটিতে ক্যাডমিয়াম অবস্থান করে আর একটি জায়গায় ক্যাটায়নের শূন্যতা সৃষ্টি হয়। এভাবে আমরা বিশুদ্ধ কেলাসের মধ্যে অল্প পরিমাণে অশুদ্ধি যুক্ত করে অশুদ্ধিজনিত ত্রুটির সৃষ্টি করতে পারি। দেখতে পাচ্ছি একটি ক্যাডমিয়াম দুটো সিলভার আয়নকে প্রতিস্থাপিত করে, যার একটাতে সে অবস্থান করে আর একটা জায়গা ফাঁকা থাকে। যে পদ্ধতিতে এই ঘটনাগুলো ঘটানো হয় সেই পদ্ধতিটাকে বলা হয় ডোপিং। সোডিয়াম ক্লোরাইড কেলাসে অল্প পরিমাণে স্ট্রনশিয়াম ক্লোরাইড কেলাস যদি যুক্ত করা যায় তাহলে প্রতিটি Sr+2 আয়ন দুটি সোডিয়াম আয়নকে প্রতিস্থাপিত করে, যার একটিতে স্ট্রনশিয়াম অবস্থান করে আর একটি জায়গা শূন্যস্থান থাকে। ফলে যে ধরনের ত্রুটির সৃষ্টি হয় তাকে বলা হয় অশুদ্ধিজনিত ত্রুটি।
একই রকম AgCl কেলাসে যদি ক্যাডমিয়াম ক্লোরাইড দিয়ে ডোপিং করা হয় তাহলে একই ধরনের অশুদ্ধিজনিত ত্রুটি সৃষ্টি হয় এবং অশুদ্ধিজনিত ত্রুটির বিভিন্ন তথ্য আমরা মনে রাখার চেষ্টা করব। যেমন বাইরের থেকে অল্প পরিমাণে পদার্থ যুক্ত করে এ ধরনের ত্রুটির সৃষ্টি করা হয়, আর যে পদ্ধতিতে এটা সম্পন্ন করা হয় তাকে ডোপিং বলা হয়। সাধারণত এর ফলে দু ধরনের ত্রুটি সৃষ্টি হয়, প্রতিস্থাপিত ও অন্তঃস্থানিক। একযোজী আয়ন দ্বিযোজী আয়ন দ্বারা প্রতিস্থাপিত করা হয়। প্রতিটি দ্বিযোজী আয়ন দুটি শূন্যস্থান সৃষ্টি করে, যার একটিতে একটা দ্বিযোজী আয়ন অবস্থান করে আর অন্যটি ফাঁকা থাকে। দ্বিযোজী আয়নের সমান সংখ্যক শূন্যতার সৃষ্টি হয়। যেমন NaCl কেলাসে যদি স্ট্রোনশিয়াম ক্লোরাইড দিয়ে ডোপিং করা হয় তাহলে প্রতিটি Sr+2 দুটি Na+কে প্রতিস্থাপিত করে, যার একটিতে সে অবস্থান করে অন্যটি ফাঁকা থাকে। ফলে যতটা পরিমাণ স্ট্রোনশিয়াম ক্লোরাইড দিয়ে ডোপিং করা হয় ততটাই শূন্যস্থানের সৃষ্টি হয়। একই রকম আমরা যদি AgCl কেলাসে ক্যাডমিয়াম ক্লোরাইড দিয়ে ডোপিং করি তাহলে একই ধরনের অশুদ্ধিজনিত ত্রুটির সৃষ্টি হয়।